নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা এবং আজকের বিষয় হচ্ছে প্রচার পর্বে বাজিমাত কার। অর্থাৎ আমরা জানি যে মনোনয়ন দাখিলের পালা শেষ হয়ে গিয়েছে এবং এবার ভোট প্রচারে শাসক থেকে বিরোধী পক্ষরা। সোমবার বৃষ্টি মাথায় রাজপথে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার সকাল থেকে বিজেপির 88টি আসনের প্রার্থীরা ছাড়াও মিত্রজোট এবং কংগ্রেস, এজেপি, এআইইউডিএফ এর প্রার্থীরাও প্রচারে ঝড় তুলেছেন। আগামী 7 এপ্রিল পর্যন্ত চলবে শাসক বিরোধী সব পক্ষের প্রচারে অভিযান। কিন্তু শাসক বিজেপির কাছে ডিভিডেন্ড গত 5 বছরের উন্নয়নের খতিয়ান। ব্রহ্মপুত্র থেকে বরাক জুড়ে উন্নয়নের জোয়ারকে হাতিয়ার করে পথে নামছে বিজেপি। পাশাপাশি গোষ্ঠী কোন্দল ও কর্মী বিক্ষোভে একেবারে ছন্নছাড়া বিরোধী শিবির। ঘর গুছিয়ে তারা কি বিজেপি বধের গেম প্ল্যান তৈরি করতে পারবে? ছুতে কি পারবে তারা মানুষের মন? তা নিয়ে হবে আমাদের আজকের এই আলোচনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন, প্রথমেই আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক পার্থ মেচ এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমি পার্থবাবুকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপির মুখপাত্র রাজীব ধর। রাজীব দা, আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন রহমত আলী, সামগ্রী এআইইউডিএফ কেন্দ্রের এআইইউডিএফ ইলেকশন কমিটির প্রেসিডেন্ট। রহমত আলী আমাদের সঙ্গে রয়েছেন। রহমত সাহেব, আপনাকেও নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত। আমি প্রথমেই আসবো আলোচনায়, প্রত্যেকের কাছে যাব, তবে তার আগে যেহেতু ইতিমধ্যে আমরা জানি যে মনোনয়ন দাখিল হয়ে গিয়েছে সোমবার, অর্থাৎ গতকালই মনোনয়ন দাখিলের পর্ব শেষ। আর তারপর কিন্তু প্রচার অভিযানে নেমেছেন বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা। আর তারপর আমরা বেশ কিছু ছবি এবং বাইট আপনাদের কাছে রাখবো, যেখানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে মৌলানা বদরুদ্দিন আজমল তারাও কিন্তু বিভিন্ন বক্তব্য রেখেছেন এই প্রচার অভিযান চলাকালীন। আপনাদেরকে শোনাবো কি বলছেন তারা। যে আমি 20 বছর পরা কাম কৰিছোঁ, লুণ্ঠন ৰাজক আমি চান্স দিয়া নাই। একবাৰ হাৰুৱাইছোঁ, দুইবাৰ, তৃতীয়বাৰ, 4বাৰ আমি হাৰুৱাইছোঁ। এইবাৰ 5 নম্বৰ বাৰ হ'ব। লুট লাজ কৰাৰ কোনো চান্সেই নাপাব, আমি চান্সেই নিদিওঁ। আমি এইটো আমিতো নকওঁ ওপৰৰ ওপৰত সিসকলে কিমান জাৰিব পাৰে, সেই হিচাপে মানুহে ভোট দিব চায়। কংগ্ৰেছটো নাই হৈ গ'ল অসমত, আছে নেকি? শেষ হৈ যাব আৰু কি হ'ল? অকলে গৌৰৱে বৈ থাকিব আর ওকালে রকিবুল হোসেন থাকিব বস। লুনি যদি গৈ মুছলমানৰ দুশ্মনীৰ যে ঢোল আগৰ পৰা সি বাজাই আছে, NRCত বাজাই আছিল, চব কৰিছে, সেইটো কৰি থাকিম। আমি 30টা দিছোঁ, 25 ক্ৰছ কৰিব লাগে ইনশাআল্লাহ। বজালীৰ প্ৰাৰ্থীজনে কৈছে আপুনি অফিচলে হেৰি কৰি আছে, বেদখল মুক্ত কৰি আছে। তেওঁ কৈছে বেদখলৰ সপক্ষে কৈছে। তেওঁ ভাবিছে দুটামান ভোট পাব বুলি। ভৱানীপুৰ মাত্ৰ আপোনাক গোপাল এটা বঁটা দিছে। তেখেতসকলে মোক আগতে বঁটা ল'বৰ কাৰণে মাতিছিলে, মই আহিব পৰা নাছিলোঁ। আজি মোক বঁটা প্ৰদান কৰিছে। মই ইলেকশ্যন শেষ কৰিয়ে সত্ৰত আহিম। বহুত কৰিম ভৱানীপুৰৰ প্ৰতি মোৰ এনেও বহুত মৰম। মনোৰঞ্জন মই যি লাগে কৰি দিম। মনোৰঞ্জন তালুকৰ এইবাৰ কি হ'ব ছাৰ? মনোৰঞ্জন তালুক হেভি লাগে, নালাগে, হেভি লাগে। মানুহে কেনেকৈ হেভি দিব, গতিকে তেওঁকে বিদায় দি দিম। ভোটটো ছাৰ হেভিকৈ পাব নে কমকৈ পাব? তেওঁক হেভি কৰি বিদায় দিব। এইবাৰ ৰাইজে, অসমৰ ৰাইজে আৰু কিবা উপহাৰ পাব নেকি চৰকাৰ অহাৰ পাছত? অসমৰ ৰাইজক মই এটাই কথা কৈছোঁ, 2 লাখ চৰকাৰী চাকৰি, 10 লাখ নিবনুৱা। অর্থাৎ পরপর দুটো বাইট আপনাদের সামনে আমরা রাখলাম এবং আলোচনায় এবার আমরা ফিরবো। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইন যোগে যুক্ত হয়েছেন ভবানীপুর সর্বকেন্দ্রের এআইইউডিএফ প্রার্থী ফরহাদ আলীও। ফরহাদ সাহেব, আপনাকেও নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন। আমি প্রত্যেকের কাছে একটা প্রশ্ন প্রথমে রাখবো। যেহেতু আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু প্রচারে নেমেছেন শাসক থেকে বিরোধীরা, আর তার মধ্যে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে একেবারে সবসময় দেখা যাচ্ছে তিনি একটা অন্য মেজাজে রয়েছেন। রোদ বৃষ্টি সমস্তকে উপেক্ষা করে তিনি জনসংযোগ, তিনি আমরা দেখছি যে জন আশীর্বাদ যাত্রা অংশ নিচ্ছেন। গতকাল তিনি ছিলেন জালুকবাড়িতে এবং আজকে তিনি ভবানীপুর সর্বকেন্দ্রে রয়েছেন। তবে প্রশ্ন উঠছে যে প্রত্যেকটি প্রান্তে, অর্থাৎ যদি আমরা বলি অসমে 126টি কেন্দ্র রয়েছে, 126টি কেন্দ্রে যদি তিনি যান, প্রত্যেকটি কেন্দ্রের কি প্রচারের মুখ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা? আমি প্রথমেই আসবো পার্থদার কাছে। রাজনীতি সম্পর্কে প্রথমে আমি সবাইকে নমস্কার করি, আর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা স্টুডিওতে এনেছেন নিজের যে বিশ্লেষণ আমি যা করি রাজনীতি নিয়ে সেটা জানানোর জন্য।
তো ব্যাপারটা হচ্ছে আসামে আছে 126টা সমষ্টি, আর 126টা সমষ্টিতে আপনাদের প্রশ্ন যেটা জিজ্ঞেস করেছেন যে মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা প্রচারের অভিযানে নেমেছেন। এখন কথা হলো প্রতিটি রাজনৈতিক দলের আমার যেটা বিশ্লেষণ তার থেকে আমি বলতে পারি যে প্রতিটি রাজনৈতিক দলের একটা ফেস থাকে, চেহারা একটা থাকে, আর সেই চেহারাটা খুব পপুলার হওয়াটা অতি প্রয়োজনীয়। কেবল পপুলার না, সেটা জনসাধারণের মধ্যে খুব কায়দা করে যেন সেই চেহারাটার মাধ্যমে ভোট যেন রাজনৈতিক দল পায়, সেই চেষ্টাটা প্রত্যেকটা রাজনৈতিক দল করে, আর সেটা তাদের করণীয়, সেটা একটা স্ট্র্যাটেজি প্ল্যানিং রাজনৈতিক দলের। আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেব যথেষ্ট কাম সমাজের মধ্যে করেছে, সেটা আমার বিশ্লেষণ থেকে বলা যায়। কারণ যখন 2014 সালে মোদিজি যখন এসেছিলেন, ভারতবর্ষের রাজনীতিটা পরিবর্তন হয়েছিল, কংগ্রেস সরকারের পর বিজেপি সরকার এসেছিল, সেই সময় কিন্তু মোদিজি মহিলা আর যুবক এই দুটা মানে যুব প্রজন্ম আর মহিলাদের যেটা মানে পরিবর্তন সশক্তিকরণের মাধ্যমে কিন্তু সরকারটা পরিবর্তন হয়েছিল, ভোটের জোয়ার এসেছিল, তারপর সরকারটা পরিবর্তন হয়েছিল। সেই অনুসারে যদি আমরা তুলনামূলকভাবে আসামের প্রেক্ষাপটটাও যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেব মহিলাদের জন্য যথেষ্ট কাজ করেছেন। এমনকি যে 1 লাখ নিযুক্তির কথা বলে তিনি 2 লাখ পর্যন্ত নিযুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। তো যুব প্রজন্ম আর মহিলা এই দুটা প্রজন্ম একগঠিত হয়ে উনার মানে সপক্ষে ভোটদান করাটা একটা স্বাভাবিক হতেই পারে। আর যেহেতু মহিলা আর যুবককে মানে উনি একটা সাথী হিসাবে নিয়েছেন, সেজন্য উনার দেওয়া যেসব স্কিম আছে বা যেই সব পন্থা উনি নিয়েছেন, সেজন্য উনি পাবলিকের মধ্যেও প্রচুর পপুলার। সেই জন্য ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে যে উনার চেহারাটাকে 126টা সমষ্টিতে দেওয়া হোক, কারণ ফাইনালি উনি মুখ্যমন্ত্রী, তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট উনার মাধ্যমে পরিচালনা হচ্ছে। আমি এই বিষয়ে আসি। আপনি কি একই মানে সাই দিচ্ছেন এই কথাতে যে মুখ্যমন্ত্রীকে কি মুখ করা হচ্ছে প্রত্যেকটি কেন্দ্রের প্রচারের জন্য? একদম নমস্কার, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আজকে এই শোতে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। অবশ্যই মুখ্যমন্ত্রী দেখেন, শুধু আসামের মুখ্যমন্ত্রী নয়, ভারতবর্ষে যদি টপ 3 পলিটিশিয়ান আজকের দিনে আছে, এর মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়। তিনি আপনি দেখেন শুধু আসামের প্রচারে তো অবশ্য হবেই, এটাতে কোনো ডাউট নেই। আসাম ছাড়া ওয়েস্ট বেঙ্গল প্রচারের জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন, বিহার প্রচারের জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন, বিহারের আপনারা ফলাফল দেখেছেন। ইভেন দিল্লি প্রচারের জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন। আজকে যদি ভারতবর্ষের টপ 3 লিডার মোদিজি, যোগীজির পর যোগীজির সাথে নামের উচ্চারণ আমাদের সমানভাবে হেমন্ত বিশ্ব শর্মা দেবের নাম নেওয়া হয়, তো এটার জন্য আমরা গর্বিত। আর অবশ্যই মুখ্যমন্ত্রীর ফেসেই হওয়া উচিত। বেশ এই বিষয়ে আমি আসবো। ফরহাদ দা আমাদের সঙ্গে রয়েছেন, ভবানীপুর সর্বকেন্দ্রীয় এআইইউডি প্রার্থী হিসেবে ইতিমধ্যেই তিনি টিকিট লাভ করেছেন। প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনি আসতেন আমাদের এখানে বসতেন এবং এবার আপনি অনলাইন যুগে যুক্ত হয়েছেন। তবে প্রশ্নটা আপনার কাছে এইভাবে থাকছে যে একই প্রশ্ন আপনার কাছেও, যে তিনি মুখ্যমন্ত্রী কি প্রত্যেকটি কেন্দ্রের মুখ? কারণ আমরা জানি যে গতকাল তিনি জালুকবাড়ি কেন্দ্রে ছিলেন, নিজের কেন্দ্রে প্রচার করেছেন, এবং আজ কিন্তু তিনি ভবানীপুর এই এলাকাগুলিতেই কিন্তু তিনি প্রচার করছেন। তাহলে আপনারা কি মনে করছেন যে তাদের প্রচার আর আপনাদের তরফ থেকে যে প্রচার করা হচ্ছে কতটা তফাৎ? না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন উনি মানুষকে সেবা করেছেন, উনি যখন যেখানে যাবেন ভিড় হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার থেকে ব্যতিক্রম আজকে দেখলাম আমাদের যে ছোট ভবানীপুর সমষ্টিতে উনি আসছিলেন, ওনার তখন দেখলাম যে ইনার এক একটা প্রোগ্রামের বাজেট কত টাকা থাকে। মানুষকে যে শুধুমাত্র টাকা দিয়ে কিনে আনা হয় তার মানে জ্বলন্ত প্রমাণ এখানে। তারপরে আপনি বলছেন মানুষকে টাকা দিয়ে কিনে আনা হয়েছে এই প্রচারে? অবশ্যই আমাদের রিপোর্ট অনুযায়ী। তাহলে কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না? নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না? রিপোর্ট অনুযায়ী মানুষকে টাকা দিয়ে, মানুষকে ভাড়া দিয়ে, মানুষের টাকা দিয়ে, হাজিরা দিয়ে মানুষকে আনা যায়। আমাদের কাছে এত টাকা নেই যে মানুষকে একটু ভিড় দেখাবো। কথা হইলো গিয়ে মহাশয় বিজেপির যে সাম্প্রদায়িক পলিটিক্স আপনি শোনেন অল্প ধৈর্য ধরে শোনেন। মুখ্যমন্ত্রীর চেহারা দেখে মানুষে ভালোবেসে আসে। আপনি কোনো একটা জায়গায় একটা প্রুফ দিয়ে দেখান যে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মানুষ আসে, মুখ্যমন্ত্রী পপুলার, স্বীকার করেন সে কথাটা। আসামের জনতার জন্য দিনে রাত্রে কাজ করা মুখ্যমন্ত্রী মহোদয় শুধু আসামে স্বীকৃতি দিচ্ছেন না, বাইরের সবাই স্বীকৃতি দিচ্ছে। আপনারা এই জিনিসটা বুঝেন, টাকা দিয়ে আনার প্রশ্নই উঠে না। মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী, আপনিও হয়তো লুকিয়ে মুখ্যমন্ত্রী র্যালিতে আসেন,
আপনিও হয়তো দেখেন মানুষটা এত জনপ্রিয় কিভাবে করে, কিভাবে মানুষকে আমি চাই ম্যানেজ করে। ফারহাদ দা কি বলবেন বলুন। শুনুন, আমি বলছি, আমাকে বলতে দিন, আমাকে বলতে দেন। আমি বলছি যে আমরা গর্ব করি, উনি যখন ওয়েস্ট বেঙ্গলে যান, উনি যখন নিউ দিল্লিতে যান, উনি যখন অন্যান্য স্টেটে যান প্রচারের জন্য আসামের থেকে, আমাদের এটা গর্বের বিষয়। কিন্তু তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যেটা আমাদের চোখের সামনে ঘটছে, এই বিষয়টা তো তুলে না ধরলে তো মানুষ বুঝবে না যে আসামের জনতা ওনার এই যে অ্যাগ্রেসিভ মনোভাব, ওনার যে হিন্দু মুসলমানের পলিটিক্সটা আসামে যে চলবে না, এই কথাটা কিন্তু এনশিওর করেছে ভবানীপুর সর্বকের হিন্দু মানুষে। মুসলিমের পলিটিক্স করছেন অসমের মুখ্যমন্ত্রী, এমনটাই বলছেন কি আপনি? তাহলে আমি এই প্রসঙ্গে আসি, রহমত আলী আমাদের সঙ্গে রয়েছেন, কি মনে করেন আপনি? মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যেটা মেধা আমরা নৎসাৎ করি না, কিন্তু আজকে দেখেন ভারতে বিজেপি সরকার, আসামে বিজেপি সরকার, সেই তুলনায় যদি আপনি দেখেন কিছু উল্লেখযোগ্য সমষ্টি আছে যেগুলো সমষ্টি আপনাদের মাইনরিটি সমষ্টি বলে আমাদের যেটা চর্চা হচ্ছে, যে সব হিসাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, বিশেষ করে মাইনরিটি সমষ্টিগুলোর মধ্যে সেই ধরনের উন্নয়ন হয়নি। আপনি গ্রামাঞ্চলে যদি যান আপনি নিজেই বস্তুটি উপভোগ করতে পারবেন। সেই তুলনায় দেখি যে কিছুগুলাই উল্লেখযোগ্য সমষ্টির মুখ্যমন্ত্রী নিজে নজর দিচ্ছেন, আর কিছু সমষ্টিগুলোর মধ্যে মুখ্যমন্ত্রী উন্নয়নটাকে নস্বাত করেছেন। বেশ বেশ, আপনি কি মনে করেন? আমি একটু রাজীবদার কাছে, পার্থদার কাছে এবার আসছি একটু। যেহেতু বলা হচ্ছিল, আমাদের প্রশ্নটা ছিল যে মুখ্যমন্ত্রী কি 126টা কেন্দ্রেরই মুখ, কিন্তু এখানে উঠে আসছে যে তিনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন। এখানে ফারহাদদা বলছেন যে টাকা দিয়ে লোককে আসা যাওয়ার ব্যবস্থা করে এই যে জন আশীর্বাদ যাত্রা সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন এই বিষয়ে? প্রথমে আমি বলি যে আমি তো কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, আমি রাজনৈতিক বিশ্লেষক। উনি যা বলেছেন যে টাকা দিয়ে মানুষ আনার কথা, আমি নিজেও জালুকবাড়ি সমষ্টির বাসিন্দা, আমার বাড়ি পাণ্ডুতে আছে। আমি সেখানে দেখেছি যে মানুষ নিজে গিয়েছিল, যখন জন আশীর্বাদ যাত্রা আমাদের সমষ্টিতে হয়েছিল পাণ্ডুতে, তখন মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে নিজে গিয়েছিল। কিছু যদি সেই ধরনের ঘটনা ঘটতো, আমি কিন্তু সেই ধরনের ঘটনা ঘটতে দেখি নাই যে পয়সা দিয়ে মানুষ আনা হয়েছিল, সেটা আমি দেখি নাই। সেজন্য আমি বলতে পারি যে পাণ্ডুর থেকে মানুষ কিন্তু অজস্র সংখ্যক মানুষ গিয়েছিল জন আশীর্বাদ যাত্রায়, আর মানুষ নিজের স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিল, কোনো পয়সা দিয়ে আনা হয়নি। তার দ্বিতীয় আরেকটা বিশ্লেষণ আমি বলি, আমার পরিবারের যতজন রিলেটিভস আমার আছে, বর্তমান তারা পূর্বে তারা পশ্চিম গুয়াহাটি সমষ্টির বাসিন্দা ছিল, আর বর্তমান সেটা সেন্ট্রাল গুয়াহাটি কনস্টিটুয়েন্সিতে হয়েছে। এখন কথা হলো যে তারা কিন্তু তাদের যা বিধায়ক ছিল সেটা ছিল আসাম গণ পরিষদের বিধায়ক শ্রীযুত রমেন্দ্র নারায়ণ কলিতা দেব। এখন ওরাও যখন আমরা যেহেতু সিএম সমষ্টিতে থাকি, ওরা কিন্তু আমরা পাণ্ডুতে যখন আসে বা আমাদের বাড়িতে আসে, ওরা কিন্তু পাণ্ডুর ডেভেলপমেন্টটা দেখে খুব সুন্দর ভালোবাসে, যে এই জিনিসটা তোদের এখানে হয়েছে, এই জিনিসটা এরকম। ওরাও কিন্তু আমি দেখেছি ওদেরও খুব একটা মানে খুবই ভালোবাসে মুখ্যমন্ত্রীকে, ওরাও খুব ভালোবাসে। ওরাও কিন্তু বিজেপি দলের সদস্য নয়, কিন্তু ওরা মুখ্যমন্ত্রী মানুষটাকে খুব ভালোবাসে, ওনার ব্যক্তিত্বটাকে খুব ভালোবাসে। তো সেজন্য আমি বলতে পারি, আর আমি যে আসামে বিভিন্ন প্রান্তে ঘুরেছি বা ঘুরি, লোকের সাথে কথা বলি, আমি বিভিন্ন ধরনের বিশ্লেষণের উপর একটা চর্চা করি, তার থেকে একটা জিনিস আমি দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী দেবের যেটা পার্সোনালিটি আছে, যা ব্যক্তিত্ব আছে, সেটা আকর্ষণীয়, সেটা শক্তিশালী। সেজন্য মানুষ ওনাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য ওনার পাশে এসে দাঁড়ায়। সেজন্য পয়সা দিয়ে যদি মানুষ আনার কথা কেউ যদি বলেছে, হয়তো এটা উনার ধারণা, কিন্তু যেটা আমি স্টাডি করেছি, সেটাতে কিন্তু আমি পয়সা দিয়ে মানুষ আনার কোনো ধরনের জিনিস দেখি নাই। বেশ, আমি এবার দ্বিতীয় প্রশ্নে আসি। আমাদের সঙ্গে ফারহাদদা যেহেতু রয়েছে, ফারহাদদা, আমরা জানি যে বিজেপি এই গত যদি দেখি 10 বছরে যতটা উন্নয়ন করেছে, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ আগামীতে এবার যেভাবে সাড়া পাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে এবং প্রত্যেকটি কেন্দ্রের প্রার্থীরা, বিজেপির ডিভিডেন্ড বলা হয় যে উন্নয়ন। তাহলে আপনাদের কি স্ট্র্যাটেজি থাকছে, বিরোধীরা কি স্ট্র্যাটেজি রাখছে এবারের নির্বাচনের ক্ষেত্রে? দেখেন, আসামের উন্নয়নগুলো কাদেরকে টাচ করেছে আমরা ঠিক বুঝতে পারিনি। তো উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, কিছু ক্ষেত্রে উন্নয়ন, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যে কোনো গভর্নমেন্ট থাকুক, রাস্তাঘাট কানেক্টিভিটির কাজ এখানে করতেই হবে। তার সাথে সাথে যদি লয়ার আসাম, আপার আসাম দেখেন, যে আপার লয়ার আসামের যে একটা সার্টেন কমিউনিটির উপরে যেভাবে একটা ঘৃণার রাজনীতি তারা করেছেন, এটার বিরুদ্ধে নিশ্চয় আসবেন। তারপরে দেখেন আরেকটা বিষয় হলো যে সাধারণ মানুষের কাছে কিন্তু টাকা নেই। ডেভেলপমেন্ট কিভাবে কোথায় হয়েছে এটা আমাদের বোধগম্য নয়, যে শুধুমাত্র বিল্ডিং, শুধুমাত্র রাস্তাঘাট এটাই কি উন্নয়ন বলে না? মানুষের যে কর্ম সংস্থাপনের, আপনি কি মনে করেন না ফারহাদা যে 10 বছরে কিছুটা হলেও উন্নতি হয়েছে অসমে? এই বিষয়টা
এই বিষয়টা বিজেপি টোটালি ফেল করেছেন বিগত সময়ে। আর আমি বলি যে আজকে এই যে ভবানীপুর সর্বক সমষ্টিতে অনেক সমস্যা রয়েছে, তো উন্নয়ন কোথায় করেছেন? উন্নয়ন শুধুমাত্র একটা সার্টেন একটা কোনো একটা পার্টি করলে আসামের উন্নয়নটাকে বলে না। বেশ, আমি এই প্রশ্নটাই আমি যেটা অবস্থা, এই জায়গায় উন্নয়নকে উনি একদম সম্পূর্ণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে উনি ইনক্লুড করতে পারেননি, ওটা ওনাদের ফেলিওর। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে সমস্ত জায়গায় উন্নয়ন হয়নি, সেটাই হচ্ছে বিজেপির ফেলিয়ার। আমি রহমত আলীর কাছে আসবো। আপনাদের কেন্দ্রে যেখানে আমরা জানি যে একেবারে হেভি ওয়েট মুখ থাকার কথা ছিল, সেই জায়গায় বিভিন্ন বিতর্ক হয়ে গিয়েছে এই দীর্ঘদিনে। তো আপনারা কি মনে করেন যে 10 বছরে কিছুটা হলেও কি উন্নয়ন হয়েছে সেই জায়গায়? আমি একেবারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উন্নয়নটা একদম নস্যাৎ করতে চাই না, তবে যেতটুকু হওয়ার দরকার ছিল ততটুকু হয়নি। আপনি প্রথমটা দেখেন, যেখানে আসামে আজকে প্রায় 23 লক্ষ নিবনুয়া থাকা সত্ত্বেও আজকে 1 থেকে 1.5 লাখ টাকার 1.5 লাখ চাকরি নিযুক্তি দিয়েছেন, কিন্তু বাকি যদি আপনি দেখেন যে 20 লাখে তার থেকে বঞ্চিত হয়েছে। তা আমরা দাবি ছিল যে আসামে ইন্ডাস্ট্রি দরকার আছে, বিভিন্ন কলকারখানার দরকার ছিল, যেটা লাগে আমরা দাবি আছিল যে অতি কমেও নিবনুয়া থাকা সত্ত্বেও যেটা আমাদের আসাম কোনো ধরনের সংস্থাপন নেই। কিন্তু বেশ তো ইনভেস্টমেন্ট হয়েছে অনেক কিছু জায়গায়, তো আমরা দেখেছি যে উন্নয়ন হতে। হ্যাঁ, তাই বলেছি যে যতটুকু হয়েছে নস্যাৎ করে যতটুকু হয়েছে যথেষ্ট না আসামের জন্য। যেহেতু আপনি যদি দেখেন যে আসামের আজকে বহুত নিবনুয়া আজকে আসামের বাইরের রাজ্যগুলিতে কাজ করার জন্য তিনারা গিয়েছেন, বহুত দুর্ঘটনাতে পতিত বহুত মানুষের মৃত্যু হয়েছে, আর সরকার তার পদক্ষেপ নিয়েছে যে তাদেরকে মৃত্যুতে আনার জন্য সরকারের পদক্ষেপ নিয়েছে। কিন্তু আজকে যদি আপনি দেখেন, যদি আসামে এরকম ইন্ডাস্ট্রি থাকতো তা হয়তো মানুষের অতগুলো ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই ছিল। বেশ বেশ, অর্থাৎ কোথাও গিয়ে বিরোধীরা বলছেন যে উন্নয়ন সর্বাঙ্গভাবে হয়নি, বেশ কিছু জায়গায় উন্নয়ন বাকি। কিন্তু রহমত বাবু, আপনার কাছে এই প্রশ্নটা আমার থাকছে যে আপনাদের কি স্ট্র্যাটেজি থাকছে এবার? তাহলে আপনারা কি উন্নয়ন নিয়েই কাজ করতে চাইছেন আগামীতে? আপনারা কোথায় কোথায় কি কি করার পরিকল্পনা করছেন? আমাদের যেটা সমস্যা আমাদের যথেষ্ট আছে। আমাদের নির্বাচনের মূল সমস্যা হলো আমাদের মৌলিক সমস্যাগুলো আমাদের খুব দরকার ছিল। বিগত দিনে যদি আপনি দেখেন যে কংগ্রেসের প্রায় 15টা বছর সরকার থাকার সত্ত্বেও মুসলমানের এগুলো মৌলিক সমস্যা একটা সমস্যা সমাধান হয়নি। আমাদের খুব আশা ছিল যে বিজেপি একটা সরকার আসবে আর আমাদের সমস্যাগুলো একটা একটা সমাধান হবে, তাও আমরা তার থেকে বঞ্চিত করেছি বিজেপি সরকারে। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আসামে এই ইউডিএফ নামে একটি দল, যে দল সর্বধর্মীয় সর্বজাতিকে সমান অধিকার দিয়ে এবার অতি কমে মানে সরকার যে সরকার গঠন করুক না কেন, এই ইউডিএফ দল যাতে সরকারের একটা নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে, আর যেদিনই পালন করতে পারবে সেদিনই আমাদের সমস্যাগুলি সমাধান হবে বলে আমার একটা ধারণা। বেশ, রাজীব দা, আমি আপনার কাছে আসবো। বিরোধীরা যেমনটা বলছেন যে সর্বাঙ্গীন উন্নয়ন হয়নি, কিছু কিছু জায়গায় উন্নয়ন হয়েছে, সমস্ত জায়গায় হয়নি। আর তারা বলছেন যে সে কারণেই কংগ্রেসের 15 বছরের পর তারা ভরসা রেখেছিল, কিন্তু এখন আর তারা ভরসা রাখছেন না এই সরকারে। আপনি কি বলবেন? উন্নয়নের ক্ষেত্রে বিগত উনি যেটা বলেছে 15 বছর কংগ্রেসের শাসনকালে কোনো উন্নতি হয় নাই, সেটা সত্যিই কথা, কোনো উন্নতি হয়নি। বিজেপির মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মার যেটা উনার কাজ করার উৎসাহ, একদিনে তো ডেভেলপ করা সব জায়গা সম্ভব নয়, তথাপি যে গতিতে ডেভেলপ করছে ধুবড়ির থেকে একদম সদিয়া অবধি, বরাক উপত্যকার থেকে একদম প্রত্যেকটা জায়গায় সমানভাবে ডেভেলপ করছে, সমানভাবে। আপনারা দেখেন এখানটা ইতিমধ্যে পার্থদা বললেন যে নারী জাতির জন্য স্পেশালি করে কতগুলো স্কিম দিয়েছে বিজেপি সরকারে, যে যুবকদের জন্য এখন সিএম ট্রিপলে হয়তো প্রচার অনেক হচ্ছে, বিরোধীরা এই প্রচারগুলো লুকানোর চেষ্টা করছে। আমরা মনে করি সিএম ট্রিপলে নিবনুয়ার সমস্যা সমাধান করার জন্য প্রায় 1.5 লক্ষ চাকরি দিয়েছে। এবার আগন্তুক ইলেকশনে যদি বিজেপি সরকার আসে, বিজেপি সরকার আসবেই, আসার পর আরও 2 লক্ষ চাকরি দেওয়ার বন্দোবস্ত করছে। বিভিন্ন বাইরের থেকে ইনভেস্টমেন্ট আনছে যাতে আসামের আমাদের ভূমিতে আসামের আমাদের খিলঞ্জিয়া মানুষরা এখানটায় যাতে কাজ করার সুযোগ পায়, আমাদের ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার আরও উন্নতিভাবে করার সুযোগ পায়। একটা ভালো কোম্পানিদের ডাকা হচ্ছে, ইনভেস্টাররা ডাকা হচ্ছে, ইনভেস্টারদের এখানটায় সেট আপ বানানো হচ্ছে যাতে ভবিষ্যৎ দিনেও আসাম, মহারাষ্ট্র বা বেঙ্গালুরু এরকম ধরনের রাজ্যের মধ্যে সমানভাবে কাজ করে।
বেশ বেশ, আমি আসবো প্রত্যেকের সঙ্গে আবার আলোচনায় যাব, তবে এই মুহূর্তে একটা সময় হয়েছে ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রচার পর্বে বাজিমাত কার, এবং অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে এবং তার পাশাপাশি অনলাইন যোগেও। তবে এবার একটা অন্য বিষয়ে নজর রাখতে হচ্ছে, যেখানে এবারের ভোটের ফলাফল হবে ঐতিহাসিক, এই মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজেই। জনতা আমাদের অভূতপূর্ব সাড়া দিয়েছেন। মনোনয়নের সময় এত উৎসাহ আগে দেখা যায়নি। ফুলাম গামোছা, তারপর আমরা দেখেছি পুষ্পবৃষ্টি দিয়ে যেভাবে জনতা আশীর্বাদ দিয়েছে, সেটা এর আগে আমরা কখনো দেখিনি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। একবার শোনাই আপনাদের সেই বাইট, এবং তারপর আমরা চলে আসবো আবারও আলোচনায়। অত্যন্ত আশা আৰু খুব আনন্দৰ বাতৰি যে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পৰা একেবাৰে নাই বুলিয়ে ক'ব পাৰি। আমাৰ সকলো কাৰ্যকৰ্তাই আমাক সহযোগিতা কৰিলে, বিশেষ কোনো নিৰ্দলীয় হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰা নাই। দুই এজন কাৰ্যকৰ্তা তেওঁলোকে মনোনয়ন পত্ৰ দিছে যদিও তেওঁলোকৰ লগতো আমাৰ কথা বতৰা চলি আছে, আৰু মই ভাবোঁ যে মনোনয়ন প্ৰত্যাহাৰ দিনাখনলৈকে এই সংখ্যাটো একেবাৰে নেগলিজিবল বা একেবাৰে নগণ্য হৈ পৰিব। আজি আমাৰ সমগ্ৰ ৰাজ্যজুৰি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মনোনয়নত অভূতপূৰ্ব, কেতিয়াও নেদেখা, কেতিয়াও নুশুনা এক অদ্ভুত। শুনে নিলাম মুখ্যমন্ত্রী যেমনটা বলছেন, আর এই ছবি আমরা দেখেছি বেশ কয়েকদিন যাবত ধরে। আমরা দেখলাম যে প্রথমে যখন মুখ্যমন্ত্রী জন আশীর্বাদ যাত্রা শুরু করেছিলেন, তখনও বিভিন্ন কেন্দ্রে যথেষ্ট সাড়া পেয়েছেন তিনি, এবং গতকাল তার নিজের কেন্দ্রে জালুকবাড়ি কেন্দ্রে তিনি একেবারে বৃষ্টি ঝড় সমস্ত কিছু উপেক্ষা করে সেখানে অংশ নিয়েছিলেন, এবং আজকে ভবানীপুর সর্বকেন্দ্র তাকে দেখা গিয়েছে। আবারও চলে আসবো আলোচনায়, অতিথিরা রয়েছেন আমার সঙ্গে, এবং প্রথমে এবার আমি চলে আসতে চাইছি পার্থদার কাছে। পার্থদা, বিরোধীদের যদি ডিভিডেন্ড হয়, বিরোধীরা যদি চায় আগামীতে এগিয়ে যেতে বা সরকার গড়তে, তাহলে কি কি লক্ষ্য নিয়ে তাদের এগিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? রাজনৈতিক দল একটা যখন নিজের ক্যাম্পেনিং করে, তখন ওরা ওদের ইডিওলজিটা, ওরা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, পাবলিকের জন্য ওরা কি কি কাজ করতে চায়, জনসাধারণমূলক কি কি জিনিস ওরা আনতে পারবে, সেটা তুলে ধরতে হয়। বিরোধী যদি কেবলমাত্র সরকারকেই সমালোচনা করে আর নিজের যদি স্থিতিটা সমাজের সামনে বা পাবলিকের সামনে যদি আনতে না পারে যে ওরা কি কি করবে, ওরা সরকার যদি গঠন করতে পারে, পাবলিক ওদেরকে কেন ভোট দেবে, জনসাধারণ কেন ভোট দেবে, সে কারণটা ওদেরকে জনসাধারণের সম্মুখে প্রস্তুত করে রাখতে হবে যে কি কি কারণবশত যে জনসাধারণ ওদেরকে ভোট দেওয়া উচিত। একটা রাজনৈতিক দল যখন ক্যাম্পেনিংয়ে বের হয়, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বর্তমান স্থিতিতে যেটা বিরোধীরা সবসময় সরকারকে সমালোচনা করে। সরকারকে সমালোচনাটা বিরোধীদের দায়িত্ব, সেটা মানি, কিন্তু তার সঙ্গে যখন ভোট চাইতে যাবে একটা জনসাধারণের কাছে, তখন জনসাধারণের হিতাধিকারী কি জিনিস আনবে, কি স্কিম আনবে বা কি পন্থা ওরা নিয়ে যাবে, সেই জিনিসটার উপর গুরুত্ব দেওয়া উচিত ওদের। কেবলমাত্র সরকারকে সমালোচনাটা করাই বিরোধীদের দায়িত্ব না। বিরোধীদের দায়িত্ব হচ্ছে যখন ইলেকশন ক্যাম্পেনিংয়ে যাবে, তখন তার পূর্বে নিজেদের দৃষ্টিটা একদম নির্ধারণ করে নেওয়া যে জনসাধারণের সামনে কি করবে, যুবকদের জন্য কি আছে ওদের হাতে, মহিলাদের জন্য কি আছে, ওভারঅল ডেভেলপমেন্ট প্রসেসে ওরা কিভাবে আগ বাড়বে, সেটার উপর গুরুত্ব দেওয়া একান্ত জরুরি, যে জিনিসটা আসামেদের বিরোধীর ক্ষেত্রে দেখা পাওয়া যায় না। আর তার জন্য ওদের স্থিতি দিনের পর দিন মানে তলে নেমে যাচ্ছে, এটাই হলো কারণ। বেশ বেশ, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি অনলাইন যুগে যুক্ত হয়েছেন শিলচরের কংগ্রেস প্রার্থী অভিজিৎ পল। অভিজিৎ বাবু, আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত জানাচ্ছি। অভিজিৎ দা, শোনা যাচ্ছে? সম্ভবত অডিওতে একটু সমস্যা হচ্ছে। আমি চলে যাব এবার রহমত আলী আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন। রহমত সাহেব, প্রশ্নটা আপনার কাছেও থাকছে। এই যে যেমনটা আমাদের পার্থবাবু বললেন যে আমরা দেখেছি যে বিরোধীরা কিন্তু তাদের লক্ষ্যে স্থির থাকা উচিত, সবসময় শাসকদের সমালোচনা করলে কিন্তু সেক্ষেত্রে তারা এগিয়ে যেতে পারবে, আগামীতে সরকার গঠন করতে পারবে, সেটা কিন্তু হয় না। কারণ রিসেন্টলি আমরা দেখেছি বিভিন্ন ঘটনা, আমরা দেখেছি কংগ্রেসের দলীয় কর্মীরাও তাদের মধ্যে ক্ষোভ উদ্গীরণ করছে, কোথাও দেখছি কংগ্রেসের পাশাপাশি অন্যান্য বিরোধীরাও পার্টি অফিসে ভাঙচুর, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। আগামীতে নির্বাচন রয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন কি করা সম্ভব হবে? আমরা তো সেটাই কামনা করি যে আসামে নির্বাচন যেটা হবে 2026 সালের নির্বাচন, সেটা সুস্থভাবে হোক, শান্তিভাবে হোক, জনসাধারণ ভালোভাবে একটা ভোট প্রদান করার জন্য অধিকার পাক, সেটা আমরা কামনা করি।
কিন্তু তার সাথে সাথে আমরা শুভকামনা করব যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন বিভিন্ন ভাষাবলীর লোক একসাথে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে একসঙ্গে সামনের দিকে আগাচ্ছে। কিন্তু দেখা যায় একটা বিশেষ জাতিকে টার্গেট তুচ্ছ তথ্য বাস্তবায়ন করার বিনিময়ে ভোট আদায় করার চেষ্টা করেছে, সেটা আমরা কোনোদিনই পছন্দ করি না আর করবো না। বেশ বেশ, আমি আবারও চলে যাব অভিজিৎ বাবুর কাছে। অভিজিৎ বাবু, এবার কি অডিও আসছে স্পষ্ট? না, নেই। আমি তাহলে এবার চলে যাই, যেহেতু আমাদের সঙ্গে রাজীব দাও রয়েছেন। রাজীব দা, আমি আরো একটা বিষয়ে আসবো আপনার কাছে। এবার আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ঘন ঘন সফর তারা করছেন, একাধিক প্রকল্পের তারা ঘোষণা করছেন, শিলান্যাস করছেন, বিভিন্ন ধরনের হেভিওয়েট নেতা মন্ত্রীদের আগমন ঘটেছে অসমে। কিন্তু দীর্ঘ 10 বছর আগে যদি আমরা তাকে, তেমনটা কিন্তু উন্নয়ন হয়নি। আমরা যদি নজর রাখি বরাকের ক্ষেত্রেও, বরাক কিন্তু আজীবন ব্রাত্য ছিল, বরাকের বিভিন্ন সমস্যা কিন্তু সেদিকে কোনোভাবেই নজর দেওয়া হতো না। কিন্তু এখন বরাকবাসীদের ক্ষেত্রে যে সমস্ত স্কিম বা প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, সেক্ষেত্রে সাধারণ মানুষও কিন্তু যথেষ্ট খুশি, তারাও চাইছেন যে তাদের উন্নয়ন হোক, আর বেশ কিছু উন্নয়ন হয়েছে। তাহলে আমরা যদি বিরোধীদের কথায় যাই, কংগ্রেসের কথাই যদি বলি, যেখানে রাহুল গান্ধী ক্ষমা করবেন, বেশ কিছুদিন আগে তিনি একটি যাত্রা করেছিলেন, র্যালি করেছিলেন, সেই র্যালির পর কিন্তু আর তারপর তাকে দেখা যায়নি। তাহলে আপনি কি মনে করেন এইভাবে যদি চলে আগামীতে কংগ্রেস তো নিশ্চিহ্ন হবে, এমনটা বদরুদ্দিন আজমল তিনিও বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, অনেকেই বলছেন? অবশ্যই রাহুল গান্ধী মহাশয় তো রাজা বংশের, উনার অবশ্যই উনি আসেন, একবার দেখা করে চলে যাবেন, এতটুকুই, এর বেশি রাহুল গান্ধী থেকে কিছু এক্সপেকটেশন কেউ রাখে না। আর ভারতীয় জনতা পার্টি সবসময় দেশ গড়ার কাজ করেছে, আর দেশের প্রত্যেকটা একদম ছোট একটা গাঁও থেকে আরম্ভ করে বড় শহর, প্রত্যেকটা জায়গার উন্নয়ন সমানভাবে কি করে হয় এই কথা লক্ষ্য রেখেছে সবসময়। 2014 সন থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যখন সরকার হলো, তারপর থেকে অনাগত যত সময় গেল, 2015, 16, 17, 18, এখন 2026 চলে আসছে, ভারতীয় জনতা পার্টির উচ্চ স্তরের লিডার বা মন্ত্রীরা সবসময় নর্থ ইস্টকে ফোকাসিং করেছে। আপনারা যদি দেখতে পারেন, আজকে দেখেন এত গৌরবের ব্যাপার, আগে থেকে আমরা নর্থ ইস্ট বিশেষ করে আমরা থাকি, মিজোরাম যাওয়ার জন্য মিজোরামের স্পেশাল কোনো ধরনের অসুবিধা, ওখানটা ফ্লাইট ফেসিলিটিস বাদ দেওয়ার কিছু ছিল না, তাও লিমিটেড ফ্লাইট ছিল। আজকে নরেন্দ্র মোদীজির সরকারের নেতৃত্বের আর আমাদের নেডার, যেহেতু এখানটার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও রয়েছেন, ওনাদের একটা চেষ্টাতে আজকে একটা রেলপথ যোগ করা হলো। রাস্তার ক্ষেত্রেও সেই রূপে পুরা নর্থ ইস্টকে কানেক্ট করার জন্য যেভাবে ভারতীয় জনতা পার্টি কাজ করেছে। আর আসামের কথা বলতে গেলে, বরাকে কোনো দিনই কোনো কংগ্রেসি বড় লিডাররা কোনো দিনই যায়নি। আপনারা দেখতে পেরেছেন যে এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নরেন্দ্র মোদীজি নিজে বরাকে গিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বরাকে আমাদের বিধানসভার অ্যাসেম্বলি খুলেছেন ওখানটায় বরাকের মানুষের সমস্যা সমাধানের জন্য। তো আশা করি যে বরাকের থেকে আমাদের 100% আমাদের সহযোগিতা থাকবে। বেশ বেশ, আমি একটু রহমত আলীর কাছে যাব। রহমত সাহেব, আরো একটা প্রশ্ন আপনার কাছে থাকছে, যে এখানে যে যেমনটা বলা হচ্ছে যে হেভিওয়েট নেতাদের বারবার যে আসা যাওয়া পরিলক্ষিত হচ্ছে, এবং তার ফলে দেখছি যে অনেকে কিন্তু সাড়া দিচ্ছেন, সেক্ষেত্রে মৌলানা বদরুদ্দিন আজমল তিনিও কিন্তু দীর্ঘদিন অনেক দিন ধরেই কিন্তু অ্যাক্টিভ ছিলেন, বেশ কিছুদিন হয়েছে তিনি সবেমাত্র আবারও ফিরে এসেছেন অসমে, এবং এখন তিনি প্রচার চালানো ব্যস্ত। তাহলে যার উপর ভরসা করেন আপনাদের দল, আপনাদেরকে বারবারে এগিয়ে দেওয়া হয়, জেতানো হয় আপনাদের এই কেন্দ্রে, এবার তারা কোনোভাবে ব্যাকফুটে চলে যাবে না তো? অন্য দলে এবার তারা ভোট দেবেন না তো? দেখেন, যে জিনিসটার চাহিদা হয় তার আধারও বাড়ে যায়। আমাদের নেতা বদরুদ্দিন আজমলের এত চাহিদা হয়েছে আসামে, সেটা তো আপনারা নিজে প্রত্যক্ষ করেছেন আজকের দিনে। আজকে যদি দেখেন যে বিনা কেন্দ্রের সমষ্টিতে প্রত্যেকজন ভোটারে আজকে বদরুদ্দিন আজমলকে নিজে খুঁজেছেন যে তিনি নিজেই আজকে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জন্য। সেই জন্য বলি যে আসামের প্রত্যেকটা সমষ্টিতে বদরুদ্দিন আজমলের আজকে প্রয়োজন হয়েছে, এই জন্য যে আজকে কংগ্রেসে যে প্রতারণা করেছে লোকদেরকে, আমাদের বিশেষ কৃষ্ণগঞ্জ সমষ্টির মানুষদেরকে, তার জন্য বদরুদ্দিন আজমলের এই সময় বহু প্রয়োজন হয়েছে, মানুষের বোধ করেছে, কারণ এটা ভালো করে জেনেছে যে বদরুদ্দিন আজমলের বিনে আসামের এগুলো মৌলিক সমস্যার সমাধান হওয়াটা আজকের দিনে সম্ভব না। তাই বদরুদ্দিন আজমলের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি প্রচার আমাদের জন্য খুব মূল্যবান। আমরা তিনার শুভকামনা গ্রহণ করি।
আরো একটা প্রশ্ন আপনার কাছে থাকছে রহমান সাহেব, যে মৌলানা বদরুদ্দিন আজমল তিনি দলের সুপ্রিমো, তিনি নিজেই গিয়ে প্রত্যেকটা জায়গায় প্রচার করছেন, অন্য কোনো মুখ কি নেই যার উপর তিনি ভরসা করতে পারবেন? সিফিরের কথাটা একটু আলাদা হয়, যেরকম নাকি আজকে দেখেন সারা আসামে এত বিজেপি নেতা থাকা সত্ত্বেও চিফ মিনিস্টারের প্রত্যেকটি সমষ্টি যাওয়ার জন্য বাধ্য হয়েছে। তাই আমাদের যে চিফ ইউডিএফ হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব, তিনার বাসা, তিনার চেহারা, তিনার কথা শোনার জন্য প্রত্যেকটি সমষ্টির লোকদেরকে মানে আশা করেছেন যে তিনি আমাদের সম্মুখে আসুন, তিনার কথা আমরা শুনি। বেশ বেশ, সাহেবটা হয়েছে। আমি অভিজিৎ বাবুর কাছে আসবো। অভিজিৎ দা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার। আপনাকে শিলচরের কংগ্রেস প্রার্থী হিসেবে আপনি ইতিমধ্যেই টিকিট পেয়েছেন, প্রথমেই শুভেচ্ছা। আর তারপর এবার প্রশ্ন আপনার কাছে থাকছে, যেহেতু আমরা জানি যে বরাক কিন্তু দীর্ঘদিন থেকে ব্রাত্য ছিল, আর এবার আমরা দেখছি বরাকে বেশ কিছু ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারাও কিন্তু বারবার আসছেন, তাদেরও আগমন ঘটছে, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শিলান্যাস করছেন তারা। তো সেক্ষেত্রে বরাকবাসীরা এবার কার উপর মেইনলি ভরসা করছে? কি মনে হয় আপনাদের দলের কি কি স্ট্র্যাটেজি থাকছে আগামীতে নির্বাচনের ক্ষেত্রে? বরাকে কোনো উন্নয়ন হয়নি। আপনি এটা কথা বলছেন যে বরাকে প্রধানমন্ত্রী এসছেন, মুখ্যমন্ত্রী এসছেন, শুধু এসে সরকারি টাকা কিছু খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রী এবার নিয়ে 5 বার এসছেন বরাকে, এবং 11 বছর প্রধানমন্ত্রী হওয়ার 11 বছর হওয়ার পরও এবারের যাত্রায় তিনি একটা উদ্ঘাটন করেননি, শুধু শিলান্যাসই করে যাচ্ছেন। যে সমস্ত হাসপাতাল, কলেজ বা রাস্তার ঘোষণা তিনি করেছেন, সেগুলো কি উন্নয়ন নয়? শুনে আমার কথাটা পরিষ্কার করতে বলি আমি। 1999 ইংরেজিতে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ওনার স্বপ্নের মহাসড়ক শিলান্যাস করেছিলেন। আজকে 27 বছর যাওয়ার পরও প্রধানমন্ত্রী সেই মহাসড়ককে আজকের দিন মতো কমপ্লিট করতে পারেন। প্রধানমন্ত্রী যদি আজকে সেটাতে যদি এসে উদ্ঘাটন করতেন, আমরা বরাকবাসী হিসেবে খুশি হতাম। আজকে যে বাইপাসের পাশে প্রধানমন্ত্রী এবার নিয়ে 4 বার মিটিং করেছেন, সেই বাইপাসটাও আজকের দিন পর্যন্ত শিলচরে বাইপাসটা কমপ্লিট হয়নি। প্রধানমন্ত্রী বরাকে এসে উনি জাগি রোডের পেপার মিল নিয়ে কথা বলছেন যে এখানে সেমিকন্ডাক্টর করা হচ্ছে, টাটার সেমিকন্ডাক্টরের কাজ চলছে, কিন্তু বরাকে আরেকটা পেপার মিল ছিল, হিন্দুস্তান পেপার মিল, সেটা নিয়ে প্রধানমন্ত্রী একটু শব্দও করেন। বরাককে যেভাবে গত 10 বছর ধরে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, বরাকবাসী এটা ভুলেননি। বরাকে প্রধানমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসছে, সরকারি টাকা খরচ হচ্ছে, সরকারি টাকা দিয়ে দলীয় প্রচার হয়েছে, বরাকের কি উন্নয়ন হয়েছে? বরাকের কি উন্নয়ন হচ্ছে, প্রশ্নটা আমি রাজীব দার কাছে জানতে চাইছি আবার। বরাকে আমি 1 বছর ছিলাম। আমি বরাকে 1 বছর থেকে বরাকের পুরা অনেকটা অঞ্চলে ঘোরাঘুরি করেছি। বিশেষ করে অভিজিৎ দা হয়তো দেখেনি বা দেখতে চায় না, কেন প্রধানমন্ত্রী করেছে, ভারতীয় জনতা পার্টির উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু সেটা এই উন্নতিটা ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদী বা হেমন্ত বিশ্ব শর্মার উন্নয়ন নয়। বরাকের বসবাসকারী প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মানুষের এটা উন্নয়ন। বরাকের যতগুলা ফ্লাইওভার বনেছে, এয়ারপোর্টের থেকে আসা রাস্তা কংগ্রেসের আমলে বিশিষ্ট, একদম অবস্থা খারাপ। ওখানটার মধ্যে গাড়ি উল্টে যেত। ওই সময় থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর প্রধানমন্ত্রী মহোদয় নেতৃত্বে ভালোভাবে ঘুরে দেখেন। বরাক ঘুরে দেখেছি, বরাকের থেকে এসেছি। বরাকের কাঠামোটা আমরা ভৌগোলিক দিক থেকেও আমরা জানি। বরাকের উন্নয়নের কথা আপনি যে বলছেন, আপনারা দেখতে চাচ্ছেন না, বিশেষ করে কংগ্রেস দল। বরাকে আজকের দিন মধ্যে একটা ফ্লাইওভারের নেই। কংগ্রেস দলে উন্নয়ন দেখে না। কংগ্রেস দলের উন্নয়ন মুদ্দাই নয়। কংগ্রেস দল কি করে উন্নয়ন দেখবে? চিৎকার করে কি লাভ হবে? অভিজিৎ দা, বেশ, আপনি বলছেন বরাকে উন্নয়ন হয়নি, তাহলে আপনাদের এবার স্ট্র্যাটেজি কি থাকছে নির্বাচনে এগিয়ে যাওয়ার জন্য? আপনারা কি লক্ষ্যে এগোচ্ছেন? আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে দিই, রাজীব বাবু যে কথাটা বলছেন সেটার আগে আমি উত্তরটা দিচ্ছি। রাজীব বাবু বলছেন যে বরাকে ফ্লাইওভার হয়েছে। বরাকে একটা ফ্লাইওভারের নাম উনি অন ক্যামেরা বলে দেব, যে ওই জায়গাতে ফ্লাইওভার হয়েছে, ওই রাস্তাতে ফ্লাইওভার হয়েছে। বড় ডাকঘরের পাশে ফ্লাইওভার হয়েছে, বড় ডাকঘরের পাশে ফ্লাইওভার হয়েছে।
পুরা এয়ারপোর্ট মিথ্যা রোড, প্রতিশ্রুতি পুরা আপনারা দেবেন। এয়ারপোর্ট রোড রাস্তা 10 একদম বছর ধরে মিথ্যা সোনার মতন প্রতিশ্রুতি দিয়ে চিকচিকা হয়ে জনগণকে গেছে, ধোঁকা করছেন। যেখানটা আর দিয়ে কত আপনারা মিথ্যা এখন প্রতিশ্রুতি এয়ারপোর্টে যেতে পারেন, খুব জলদি এয়ারপোর্টে পৌঁছা যান, যেটা কংগ্রেসের আমলে 15 1.5 লক্ষ ঘন্টা টাকা থেকে লাগতো, শুরু করে খালি বিজেপির মিথ্যা আমলে ফুলঝুরি 20 দিয়ে মিনিট যাচ্ছেন। লাগে, আর কত 25 মিথ্যা মিনিট কথা লাগছে, বলবেন? 25 মিনিট লাগছে কোথায় অভিজিৎ গেল দা। 15 লক্ষ টাকা মানুষের অ্যাকাউন্টে? আর কত মিথ্যা ফুলঝুরি দেবেন? জয় শ্রীরাম বলেন একবার, আজকে যেখানে জয় ব্যাপারটা শ্রীরাম বলেন। বন্ধ হয়েছে, যেখানে নরেন্দ্র জয় মোদী শ্রীরাম নিজে বলেন এসে একবার। বলেছিলেন যে জয় পেপারম্যানের শ্রীরাম কাজ বলেন। চালু হবে, সেই পেপারম্যানটা আজকের দিন মধ্যে বন্ধ। আর জয় কত মিথ্যা শ্রীরাম প্রতিশ্রুতি বলেন দেবেন? একবার, জয় শ্রীরাম দিল্লি বলেন, মিটিশনে 2টা আসন কমানো হলো বরাক থেকে, আর কত মিথ্যা কথা জয় বলবেন? শ্রীরাম বলেন একবার, জয় শ্রীরাম আমার বলেন। আমার অভিজিৎদার কাছে একটা প্রশ্ন জয় থাকছে। শ্রীরামের সার্টিফিকেট কি আপনার কাছে নিতে হবে নাকি? আপনাদের কাছে কোনো উন্নয়নের ইস্যু নেই। বলেন, আপনারা জয় শুধু শ্রীরাম বলেন সাম্প্রদায়িকতাকে একবার। ইস্যু করে বেশ, কাজ আমি- করেন। আমি একটু থামাই। জয় শ্রীরামের সার্টিফিকেট আপনার কাছে নিতে হবে নাকি? অভিজিৎ দা, আমি আপনার আপনার থেকে কাছে- আমি বেশি রাম ভক্ত, আমি ব্যক্তি বেশি ঠাকুর ভক্ত। আপনাকে জিজ্ঞেস করতে হবে না জয় শ্রীরাম কোথায় বলতে হবে। বলেন রাজনীতি বলেন পার্টিগুলোর একবার, জন্য বলতে জয় কি শ্রীরাম যায়, বলি না। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম বলেন। আমরা জয় শ্রীরাম কোনোদিন আপনার রাজনীতির ক্ষেত্রে ইউজ করি না। রাজনীতির জন্য আমরা জয় শ্রীরাম বলি না। গৌরব গগৈ খারাপ ভগবানকে পাবে, প্রণাম করা শিখুন, ভগবানকে পূজা করা শিখুন। গৌরব গগৈ খারাপ পাবে জয় শ্রীরাম বললে। রাজনীতির জন্য আমরা রামকে ইস্যু করি না, ভগবানকে আমরা রাজনীতির ক্ষেত্রে আনি না। এ রাম প্রতিষ্ঠার জন্য আপনারা কংগ্রেসে উন্নয়নের কত কথা বছর বলেন, লাগিয়ে 11 দিয়েছে বছর রাম ঢাকা মন্দির থাকার পর প্রতিষ্ঠার উন্নয়নের জন্য, কথা বলুন। সেটা ভাবেন। একবার হিন্দু আপনাদের হয়ে কাছে এত উন্নয়নের কথা কোনো বলছেন, কথা নেই। রাম মন্দির সেজন্য প্রতিষ্ঠার মিয়া, জন্য জয় কংগ্রেস শ্রীরাম, গভর্নমেন্ট কত এইসবই বছর আপনাদের ইস্যু, লাগিয়েছে। আর কোনো ইস্যু নেই আপনাদের। ভারতীয় জনতা পার্টির সরকার থাকা অবস্থায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাম মন্দির বনেছে, এটা ভুলবেন না। আপনারা বলতে পারবেন ভারতবর্ষের স্বাধীনতার সময় আপনাদের নেতা ও পূর্বপুরুষরা কোথায় ছিলেন? আপনারা যে আজকে বলছেন ভারত মাতা কি জয়, বলতে কি যায়, আপনারা শেখাবেন আমাদেরকে ভারত মাতা কি তো ভারতবর্ষে জয় কিভাবে থাকবে। পূজা করতে হয়, আমি ভারত মাতাকে প্রত্যেকে কিভাবে একটু পূজা থামাচ্ছি, করতে হয়। একটা বাণিজ্যিক বিরতি নিতেই হচ্ছে আমার। বিরতির পর আবারও জলদি ফিরে আসছি, আলোচনা আবারও হবে, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রচার পর্বে বাজিমাত কার। আমরা আলোচনায় ফিরে যাব, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমি এবার স্বাগত জানাবো আমাদের সঙ্গে তিনসুকিয়া বিজেপি মন্ডল ভাইস প্রেসিডেন্ট পম্পা পল যুক্ত হয়েছেন। পম্পাদি, আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত। আমাদের সঙ্গে পার্থদা, রাজীব দা এবং অভিজিৎ দাও রয়েছেন একই সঙ্গে। তো আমি আবারও আলোচনায় যাব, তবে প্রথমেই পম্পাদির কাছে আসছি। যেহেতু আমরা জানি যে উজান অসমেও কিন্তু দেখা যাচ্ছে যে যথেষ্ট নির্বাচনী ঝড় এই মুহূর্তে, তবে কোন দিকে হাওয়া গরম, মানে কোন দলের হাওয়া এই মুহূর্তে গরম বলে আপনি মনে করছেন? কি দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ কি চাইছেন? নমস্কার, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানালাম চ্যানেলে আমাকে ডাকার জন্য। হাওয়া মানে আমরা তো বলবো বিজেপি পুরো হাওয়া গরম হয়েছে, বিজেপি সব দিক থেকে আছে, সবাই তো সাধারণ মানুষ বিজেপিকেই চাইছে। কিন্তু উজান অসমে যদি আমরা তাকাই, এর আগেও যদি দেখি যে কংগ্রেস দীর্ঘ বছর থেকে তারা যথেষ্ট এগিয়ে ছিল, তাদের বিভিন্ন এজেন্ডা ছিল, কিন্তু এবার আচমকা কংগ্রেস ছেড়ে তারা বিজেপিকে কেন সাপোর্ট করছে, আপনি কি মনে করেন? না, বিজেপিকে সাপোর্ট তো অবশ্যই করছে না, কংগ্রেস তো সেই সময়ের কথা, অনেক পুরনো কথা, এখন তো কংগ্রেসের কোনো ব্যাপারই নেই। বিজেপি এত উন্নতি করেছে, অনেক কিছু করেছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে এখানে ক্যান্সার হসপিটাল পর্যন্ত এসে গেছে, আমাদের তিনসুকিয়ায় মেডিকেল এসে গেছে তিনসুকিয়াতে। তো আমাদের তো অবশ্যই সুবিধা হচ্ছে না সাধারণ জনতার জন্য। আমাদের যেতে হতো ডিব্রুগড় মেডিকেলের জন্য, এখন আমাদের যেতে হয় না, এখানেই পেয়ে যাচ্ছে সবাই। তো আমাদের সাধারণ পাবলিক তো আমাদের বিজেপিকেই চাইছে। তাহলে অভিজিৎ দা, এবার আপনি বলুন, উজানে কি তাহলে কংগ্রেস ফ্যাক্টরি না? আপনি বললেন বরাকেও কিন্তু কোনো ধরনের উন্নয়ন হয়নি। শুনেন, উজান আসামে আপনি দেখবেন এবার যেভাবে মানুষের এসছে, মানুষ যেভাবে কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছেন, আশীর্বাদ দিচ্ছেন, গৌরবকে আশীর্বাদ দিচ্ছেন, এবার উজানে ভালো ভালো ফলাফল করবে কংগ্রেস, সেটা আপনার নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেখতে পাবেন। বেশ বেশ, তাহলে আরো একটা প্রশ্ন আপনার কাছে থাকছে আমার। যেহেতু আপনাদেরই দলের মুখ হচ্ছেন রাহুল গান্ধী, বেশ অনেক মাস আগে তিনি এসেছিলেন অসমে, তিনি যাত্রা করেছিলেন, র্যালি করেছিলেন গোটা ভারতবর্ষে, যথেষ্ট সাড়া তিনি পেয়েছেন, কিন্তু তারপর এখন নির্বাচনের আগে কি তার আসা উচিত নয় একবার দলের মুখ হিসেবে? আসবেন, নিশ্চয়ই আসবেন। নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়েছে, নমিনেশন শেষ হয়েছে, আর মাত্র হাতে 2 সপ্তাহ রয়েছে। শুনেন, আমরা ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে চলি এবং ইলেকশন কমিশনের গাইডলাইনে প্রচার শুরু হয় 26 তারিখ বিকেল 4টার পর থেকে। শাসক দল আজকের দিনে নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা এখনই অ্যাডভার্টাইজমেন্ট করছেন, শাসক দল আমাদের দলের নির্বাচন প্রচার কমিশনকে করছেন, বুড়ো আঙুল কিন্তু আমরা জানি দেখাচ্ছেন। ইলেকশন কমিশনের গাইডলাইন থাকে আফটার উইথড্রয়াল শেষ হওয়ার পর 26 তারিখ 4টা থেকে প্রচার করতে শুরু হবে। তো আমরা যেহেতু বিরোধী দলে আছি, আমাদের মানতে হবে ইলেকশন কমিশন আমাদের উপর এক ধরনের ব্যবস্থা নেবেন, শাসক দলের সাথে আরেক ধরনের ব্যবস্থা করবেন, সেটা মেনেই আমরা কাজ করতে হবে। তো 26 তারিখ 4টার পর থেকে 7 তারিখ বিকাল 5টা অবধি
প্রচার তারকারা আসবেন, রাহুলজি আসবেন, প্রিয়াঙ্কাজি আসবেন, অনেক প্রচার তারকারা আসবেন। তাহলে আপনি কি বলছেন, এইভাবে আপনি যেমনটা বললেন যে শাসক দল নির্বাচন কমিশনকে তোয়াক্কা করে না, তাহলে বারবার যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই? কোথায় ভূমিকা? আপনি দেখবেন সমগ্র আসামে, ইভেন আমার শিলচরেও আছে, এখনো বড় বড় কাট আউট লাগিয়ে ওনারা হোর্ডিং লাগানো আছে যে বিজেপির অ্যাডভার্টাইজমেন্ট করা আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দলীয় অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না কোড অফ কন্ডাক্ট লাগার পর থেকে। আমরা আগে থেকে দেখে আসছি নির্বাচন কমিশন কোড অফ কন্ডাক্ট লাগার সাথে সাথে সব অ্যাডভার্টাইজমেন্টে বোর্ড খুলে দেয়, সব ফ্ল্যাগ পোস্টার খুলে দেয়। আর গৌরব গগৈর যে যাত্রা, পরিবর্তন যাত্রা, হ্যাঁ, তার আউটকামটা কি? গৌরব গগৈ যখন পরিবর্তন যাত্রা করলেন, বরাকেও আমরা দেখেছি যে সভা চলাকালীন কিন্তু একেবারে নিচেই কংগ্রেসের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। কোনো দ্বন্দ্ব লাগেনি। আপনি যদি তাহলে আপনি একতরফা দেখছেন শুধু কংগ্রেসের দেখার জন্য আপনাকে ধন্যবাদ। বিজেপির আজকে প্রত্যেকটা জায়গা থেকে মন্ত্রী দল ছেড়ে চলে আসছেন, দল পদত্যাগ করে চলে আসছেন নন্দিতা কারণসা। প্রত্যেকটা জায়গাতে অফিস ভাঙাভাঙি চলছে, গন্ডগোল চলছে, মারপিট চলছে, তারপর আপনি সামান্য দুইজনের মধ্যে কিন্তু হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটছে। কংগ্রেস ছেড়েও তো বিজেপিতে সকলেই আসছে, কিন্তু কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কংগ্রেসের দ্বন্দ্ব, কেউ যদি টিকিট পায়নি তারা সেক্ষেত্রে কিন্তু নির্দলীয় হিসেবে আগামীতে নির্বাচনে যোগ দেবেন, এমনটাও আপনাকে একটা জিনিস বলি, কংগ্রেসকে আনার জন্য রেড কার্পেট মানে দিয়ে মুখ্যমন্ত্রী নিজে ঘরে ঘরে যান, আর আমাদের ঘরে এসে বিজেপির এসে ইয়ে নেয়, এই সদস্য পদ নেই। ডিফারেন্সটা এই জায়গাতেই। নন্দিতা কারলুসা একজন মন্ত্রী, উনি আমার দলের নেতা নির্মল আন্তাসা ঘরে এসে সদস্য পদ নিয়েছেন, আর ভূপেন বরার বাড়িতে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে রেড কার্পেট পাতিয়ে ওনাকে স্বাগত জানিয়েছে। কিন্তু তারা তো নিজেরাই দল ত্যাগ করেছেন, তারপরেই তো শুনেন, তাদের শাসক দলের এখনো ওনাদের নেতার অভাব, তাই সকাল থেকে বসে থাকেন কংগ্রেসে কে পদত্যাগ করবে ওকে বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানানো। আমাদের কাছে নেতার অভাব নেই, নেতারা নিজে থেকে আসছেন। শাসক দলের বলা হচ্ছে নেতার অভাব, তার জন্যই কংগ্রেস ছেড়ে অনেকেই মানে বিজেপিতে আসছে। ছেড়ে না, ওনারা গিয়ে আনছেন, রেড কার্পেট দিয়ে আনছেন, আপনারা নিজে দেখেছেন। আর তার পাশাপাশি যেমনটা বলছেন অভিজিৎ বাবু যে শাসক দল নির্বাচন কমিশনকে কোনোভাবে আজকে পর্যন্ত দেখেছেন আপনি গৌরব গগৈ কার বাড়িতে গিয়ে কাউকে আমন্ত্রণ জানিয়ে এনেছেন পদ দলে? আমি একটু আসবো, বলুন। আচ্ছা, পার্থবাবু বলেছেন যে শাসক দল নির্বাচন কমিশনকে কেয়ার করে না, কিন্তু কথা হচ্ছে যে উনাদের গৌরব গগৈ, উনাদের যে প্রেসিডেন্ট, উনিও কিন্তু পদযাত্রা করছে, এমনকি ওনারা পদযাত্রা জালুকবাড়ি সমষ্টিতেও করেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবও পদযাত্রা একটা আশীর্বাদ রেলি করেছে। এখন আমি কিন্তু মুখ্যমন্ত্রী দেবকে একবারও আশীর্বাদ রেলিতে বলতে শুনি নাই যে উনার পার্টির জন্য কেউ ভোট দান করুক। মানে উনি বলছেন তো ক্যাম্পেনিং করছে, ক্যাম্পেনিং স্টার্ট হয়নি, কিন্তু ক্যাম্পেনিং স্টার্ট হয়ে করছে মানে শাসক দল যেটা বলেছে। মুখ্যমন্ত্রী কিন্তু একবারও নিজের আশীর্বাদ যাত্রার মধ্যে বলে নাই যে ভোট ফর বিজেপি, ভোট ফর বিজেপি বলে নাই। উনি পাবলিকের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছিল, পাবলিকের মাঝখান দিয়ে যাওয়ার জন্য, পাবলিক ওনার সাথে দেখা করতে চায়, সেই জন্য পাবলিক গিয়েছিল। উনাদের দলেরও যে নেতা আছে গৌরব গগৈ, উনিও জালুকবাড়ি সমষ্টির মাঝখান দিয়েও গিয়েছিল, পদযাত্রা করেছিল। তো উনাদের যারা কর্মী ছিল বা ওনারাও গিয়ে ওনার সাথে দেখা করেছে। তো এখানে তো বোথ সাইড আমি সেম দেখছি মানে মুখ্যমন্ত্রী তো উনি মুখ্যমন্ত্রী, উনি তো জনসাধারণের কাছে যেতেই হবে, উনি বিভিন্ন বিপদ আপদে জনসাধারণের কাছে যেতেই হবে। কিন্তু গৌরব গগৈ একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম জোরহাট, ঠিক আছে, উনি জোরহাটের উপর গুরুত্বটা বেশি দেওয়া উচিত ছিল। যদি নির্বাচন কমিশনের কথা বলে, নির্বাচন কমিশন যথেষ্ট নিউট্রাল রোল প্লে করছে, খুব সুন্দরভাবে নির্বাচন কমিশন সুন্দরভাবে নিরপেক্ষভাবে কাজটা করছে। সেজন্য নির্বাচন কমিশন দেখছে প্রত্যেকটা দল যেন সুন্দরভাবে নিজের ক্যাম্পেইনিং করতে পারে, সময় যখন নির্ধারণ করে দেওয়া হবে। সেই জন্য নির্বাচন কমিশনকে যে ওরা বারে বারে দোষারোপ করে, সেটাতেই বোঝা যায় যে বিরোধীরা কত অপরিপক্ক। আমি অল্প আগে বললাম যে বিরোধীরা বলা উচিত যে ওদের মানে ইলেকশনের এজেন্ডাটা কি, ওরা জনসাধারণের জন্য কি করতে চায়, সেটা জনসাধারণের কাছে পৌঁছিয়ে দেওয়া দরকার ওনারা। তার পরিবর্তে আমরা পরীক্ষা একটা দিলে যদি পরীক্ষাতে ফেল করি, তাহলে যদি মাস্টারকে টিচারকে যদি আমরা দোষারোপ করি যে কপি চেক করার সময় আমাদেরকে নাম্বার ভুল দিয়েছো, সেটা ভুল ধারণা। নিজের পড়াশোনাটা প্রথম ভালোভাবে করে তারপর করতে হয়। নির্বাচন কমিশন যথেষ্ট নিউট্রাল, নির্বাচন কমিশন বহুত সুন্দরভাবে কাজ করছে, এমনকি নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলকে প্রশ্রয় দিচ্ছে না। নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দলকে প্রশ্রয় দিচ্ছে না। আমি একটু পম্পাদির কাছে আসবো। পম্পাদি, মহিলা উদ্যমিতা অরুণোদয় প্রকল্প, এই ধরনের যে
সমস্ত স্কিম বা ফ্যাক্টর কি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে, কি মনে করেন? প্রভাব তো ফেলবেই, নিশ্চয়ই ফেলবে, কিন্তু আরেকটা কথা হচ্ছে যে কি শুধু এই আঁচনি বা এইসব দেওয়া যে সরকারি সুবিধা এটার জন্যই যে বিজেপিকে মানুষ এগিয়ে আসছে ভোট দিতে তা কিন্তু নয়। বিজেপি একদম মানে গুড়ার থেকে জনসাধারণকে আঁকড়ে ধরে নিয়েছে। কারণ বিজেপি এতটুক বলেনি কাউকে গিয়ে যে আমাকে ভোট দাও, ভোট দাও, কিন্তু বিজেপি এরকম এরকম কাজ করে গেছে, এত উন্নতি করে গেছে, মহিলাদেরকে এতভাবে স্বাবলম্বী করেছে যে সবাই নিজে নিজে এগিয়ে আসছে। এইগুলো জিনিসের এখন আর কোনো প্রয়োজনই নেই আমাদের। আমরা শুধু এটাই জানি যে আমাদের জনসাধারণ সুখী, বিজেপিকে নিয়ে শান্তিতে আছে। এই যে সম্পূর্ণ আমরা একটা নিশ্চিন্তভাবে আমরা মহিলারা এত রাত হলো আমরা বাজার যাচ্ছি, ঘুরে যাচ্ছি, আগে তো এটা ছিল না। কোথায় কংগ্রেস তো আমাদেরকে সেই সুবিধাগুলো দেয়নি। আমরা তো ভয়ে থাকতাম মহিলারা, 8টা বাজলে কখন আমরা বাড়ি ঢুকবো। আমাদের তিনসুকিয়ায় তো মাসে আমরা 15টা বন্ধ পেতাম। আজ বাজার বন্ধ, কাল আমুক বন্ধ, কাল চাক্কা বন্ধ, এগুলো তো হচ্ছে না এখন। তো এই জন্য জনসাধারণ এগুলোই চাইছিল, এগুলোই পাচ্ছে বিজেপি থেকে, তাই আর অন্য কিছু তো ভাবনার কথা আসছেই না। বেশ, অভিজিৎ বাবু, আমরা জানি যে দীর্ঘ বছর ধরে অসমে যে সমস্ত ঘটনা ঘটে গিয়েছে, আলফার উপদ্রব থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে ভয় পেতেন, আসাম বন্ধ বারবার হতো, চাকা বন্ধ, দোকানপাট বন্ধ থাকতো, সেই সমস্ত পরিবেশ কিন্তু এখন আর নেই, তেমন ভাবে নেই। কোথাও কিছু ছোটখাটো বিক্ষুব্ধ ঘটনা যদিও হয়, তো তাহলে শুধুমাত্র যে এই স্কিমগুলো প্রকল্পের উপরে ভরসা করে আগামীতে নির্বাচনে তারা ভোট দেবে এমনটা নয়, এর পেছনেও বেশ কিছু অন্য কারণও তো থাকছে। আপনাদের এই আজকের যে আলোচনাটা, সেটা নামটা কি, প্রোগ্রামটার নাম কি দিয়েছেন আপনারা? প্রচার পর্বে কার বাজিমাত। আচ্ছা, এটা না দিয়ে আপনারা দিতে পারতেন যে এটা বিজেপি দলের অ্যাডভার্টাইজমেন্ট চলছে। তেমন কিছু নয়, কারণ আমরা যদি নজর রাখি বিভিন্ন প্রান্তে যেভাবে প্রচার চলছে, সেই ক্ষেত্রে ছবি কথা বলে দাদা, ছবি কথা বলে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে না যে কংগ্রেসের তরফে তেমন ভাবে সাড়া পাচ্ছেন তারা। আপনারাই বলুন, বরাকে এই মুহূর্তে যদি আপনি কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, কিভাবে প্রচার করছেন আপনারা, কতটা আপনারা সাড়া পাচ্ছেন আপনারা বলুন। আসার পর থেকে আলফা সমস্যা সমাধান হয়েছে। আলফা সমস্যা সমাধান গোটা আসামে জানে, যখন তরুণ গগৈ সরকার হয়েছিল তার 1 বছরের মধ্যে আলফা সমস্যা সমাধান হয়েছিল। তো সেটার উপর কি বলবো? একটু আমি এবার তাহলে যাই, রাজীবদার কাছে যাই, অনেকক্ষণ থেকে কিছু বলতে চাইছিলেন আপনি। আপনারা আলোচনা করুন, আমি একটা সভাতে যেতে হচ্ছে, আমি প্রভাবার্থে আমি যাচ্ছি। আপনি থাকতে হবে দাদা, নাহলে শো এ আপনি নিজে যেমনটা বললেন যে এইটা কি সম্পূর্ণভাবে একতরফা, সেটাই সমস্যা। কংগ্রেসের প্রত্যেকটা প্রার্থী, কংগ্রেসের প্রত্যেকজনের সেটাই সমস্যা। বলতে খুব চায়, বলার সময় খুব বলবে, কিন্তু শোনার সময় কিছু শুনবে না। আপনারা অভিজিৎ দা একটা কথা ভালোভাবে শুনুন, যারা ভারতকে ভালোবাসে, যারা আসামকে ভালোবাসে, তারা বিজেপির সাথে আছে। ভারতবর্ষকে যারা ভালোবাসে, আসাম রাজ্যকে যারা ভালোবাসে, তারা বিজেপির সাথে থাকবে অবশ্যই। আর কংগ্রেসের যে ঘন ঘন যে কংগ্রেসের বড় বড় নেতারা বিজেপিতে যোগদান করেছে, বিজেপিতে যোগদান করেছে, আর উনারা বলছে যে মুখ্যমন্ত্রী মহোদয় বাড়ি বাড়ি গিয়ে যোগদান করাচ্ছে, সেটা নয়। উনারা বিজেপিকে রাষ্ট্র বাঁচানোর জন্য আর আসাম বাঁচানোর জন্য যোগদান করছে। তারা আজকে ভূপেন বরা দেব হোক, আজকে প্রদ্যুৎ বদলৈ দাদা হোক, তারা বিজেপি যোগদান করেছে আসাম রাজ্যকে বাঁচানোর জন্য। পাকিস্তানি এজেন্টের সাথে কেউ থাকতে চায় না, ভারত বিরোধী কাজ করা মানুষদের সাথে কেউ থাকতে চায় না। আজকের ডেটে কংগ্রেস ভারত বিরোধী কাজ করছে, আসাম বিরোধী কাজ করছে, কংগ্রেসের সাথে জনসাধারণ নেই। আর ভোটের এটা রেজাল্ট বলবে, রেজাল্টের অপেক্ষা করুন দাদা। এবার কংগ্রেস আরো জিরো হয়ে যাবে, 15টাও সিট পাবে না কংগ্রেস। ওই মাইনরিটি এলাকা নিয়েই, মাইনরিটিকে নিয়েই কংগ্রেসের রাজনীতি, তাছাড়া কংগ্রেসের কোনো এজেন্ডা নেই। কংগ্রেসের ডেভেলপমেন্ট কোনো এজেন্ডা নাই, ইউথের জন্য কোনো কার্যসূচি নেই, শুধু মাইনরিটিকে নিয়ে রাজনীতি করা কংগ্রেসের প্রধান কাজ। সেটাই কংগ্রেসের প্রধান কাজ হয়েছে, সেটাই করা। এটা আপনি চিন্তা করতে লাগবে না। অরিজিনাল বিজেপি আমরা, অরিজিনাল বিজেপি আমরা 2008 সালের থেকে বিজেপি করছি, সেটা আপনারা শিখাবেন না। আমাদের দল বহুত শক্তিশালী দল, আদর্শ মানা দল। আমাদের দল আদর্শ মেনে কাজ করে। আমাদের দল শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়কে স্মরণ করে কাজ করে, রাষ্ট্রের হিতে কাজ করে, দেশদ্রোহী তৈরি করে না। আমাদের দলে দেশদ্রোহী তৈরি হয় না। আপনাদের দলের মতন পাকিস্তানের এজেন্ট হয়ে যেই নেতা আসবে, ওই নেতার আন্ডারে কেউ কাজ করবেন না। কংগ্রেস খালি হয়ে যাবে, দূরবীন দিয়েও খুঁজে পাবেন না কংগ্রেসকে, পাওয়া যাবে না। দূরবীন দিয়ে গুগলে সার্চ করলে কংগ্রেসকে পাওয়া যাবে না, নিশ্চিন্ত থাকেন দাদা। আপনাকে ওয়েলকাম করলাম। আফটার দ্য ইলেকশন আপনিও জয়েন করেন, ভারত বাঁচান, আসাম বাঁচান। আপনাকে ওয়েলকাম করলাম ভারতীয় জনতা পার্টি। আপনাদের কি উত্তর আছে আপনাদের কাছে?
ভারত বাঁচান, আসাম বাঁচান, কংগ্রেস ত্যাগ করুন, বিজেপি যোগদান করুন, সেটাই আমার রিকোয়েস্ট, আপনার কাছেও রিকোয়েস্ট। বরাকের উন্নতি যদি চান আপনিও বিজেপিতে চলে আসেন, ওয়েলকাম করছি আপনাকেও। আমি এটাই বলছি, আপনাদের লজ্জা থাকা উচিত বিজেপি বলতে। আপনাদেরকে প্রাইভেট কোম্পানি লজ্জা থাকা আমাদের উচিত, লজ্জা থাকা আমাদের উচিত না আপনাদের উচিত দাদা। কংগ্রেসের মেন আপনাদের চেহারা, যে আপনাদের গৌরব গগৈ চেহারা, উনি পাকিস্তান এজেন্ট হয়ে কাজ করছে, উনার যে ওয়াইফ এখনো অসমীয়া হতে পারেনি। লজ্জা কার থাকা উচিত, লজ্জা কে রাখা উচিত? আপনি নিজেই চিন্তা করেন, বিবেচনা করেন, বাঙালি হিসাবে বিবেচনা করেন। বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন মানুষ, স্বামী বিবেকানন্দর মতন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন চিন্তা করেন। দেশ বাঁচান, দেশ গড়ার জন্য বিজেপির আসা দরকার। বেশ, সে কংগ্রেসের নেতারাই টিকিট পেয়েছেন। বেশ, আমি আপনারা কোন কংগ্রেসের কথা আলোচনার বলছেন? শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের শেষ করতে হবে। একটুখানি পার্থদার কাছে আসছি, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আজকের এই গোটা আলোচনা আপনি কি মনে করছেন কি হতে চলেছে আগামীতে? আগামী দিন যা হতে চলছে, আজকে যে আমাদের কথোপকথন শুনলাম, আমি এর থেকে একটা জিনিস আমি একদম ক্লিয়ার, বিরোধীরা এখনো কিন্তু নিজের স্থিতিটা স্পষ্ট করতে পারেনি জনসাধারণের কাছে, যে ওরা কি নিয়ে আসবে পাবলিকের জন্য আগন্তুক দিনে, যে ওদের সরকার হলে বা ওদেরকে কেন ভোট দেওয়া উচিত। ওরা যে ধরনের তর্ক বা বিতর্কে লিপ্ত হচ্ছে সেটাতে কিন্তু বিরোধী কোনো ফল পাবে না। আর অন্যদিকে আমি দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক জীবনের কার্যকালে উনি যথেষ্ট কাজ করে করে একটা এমন পর্যায়ে পেয়েছে যে আসামে যে কোনো প্রান্তে গেলে জনসাধারণের ভিড়, জনসাধারণ উনাকে এত ভালোবাসে, সেই জিনিসটার থেকে বিরোধী শিখতে লাগে। যদি সত্যিকারের বিরোধী যদি চায় নিজের একটা স্থিতি অটল করার জন্য আসামে, তাহলে বিরোধীদের উচিত বর্তমান কাজ করার জন্য জনসাধারণের মাঝখানে গিয়ে ওনারা কাজ করতে হবে, নিজের স্থিতিটা অটল করতে হবে, আর নিজের মুদ্রাগুলো যে জনসাধারণের জন্য কী কাজ করবে সেটা তুলে ধরতে হবে। অন্যথা কিন্তু ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দেবের যে প্রতিমূর্তি বা যে ধরনের ভাবমূর্তির যা প্রভাব, সেটার সামনে কিন্তু বিরোধী টিকাটাও অল্প কঠিন। এটা আমার বিশ্বাস। একেবারে এক মিনিটে শেষ করতে হবে। অভিজিৎ বাবু, আপনার কাছে আসবো শেষমেশ, কি বলবেন? জনসাধারণ সব দেখতে পেয়েছেন, জনসাধারণ বুঝতে পেরেছেন। আপনার এখন রাজনৈতিক বিশ্লেষক পার্থদা খুব সুন্দরভাবে বলেছেন যে এবার তো আচ্ছা 1-2টা বাগান এখনো বাকি আছে বিক্রি করার জন্য, সেটাও যদি এবার ক্ষমতায় এসে যান মুখ্যমন্ত্রী, তাহলে এটা কিনে নেবে। আমরা আসামটাকে বিক্রি করার পথে বিজেপি দল, ওনার দল বিক্রি করেছেন, এখন রাজ্য বিক্রি করতে সাধারণ জনতা বিক্রি করতে দেবেন না। সেটা নিয়ে ভাবতে হবে না, জনতা এবার 26-এর নির্বাচনে সেটা মুখ্য জবাব দেবে। ধন্যবাদ। পম্পাদি বলুন। হ্যালো, হ্যাঁ, আমার প্রশ্নটা এটাই ছিল যে অভিজিৎ বাবু যেমনটা বলছিলেন যে রাজ্যকে আর বিক্রি করতে দেওয়া হবে না, সেক্ষেত্রে আপনি কি মনে করেন? হ্যাঁ সেটাই। এখন তো আর কিছু অন্য কথা আসেই না। কংগ্রেস তো কিছু বলে লাভ নেই, বিরোধী দল তো এমনি এমনি বলছে। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে আসামের, হেমন্ত বিশ্ব শর্মা, উনার যেটা আমরা নীতি সে করে আমরা চলছি, আমরা প্রত্যেকটা কর্মী এক একজন মুখ্যমন্ত্রী, এইরকম আমাদেরকে বানিয়েছে। তাই আমাদের দলের এত শক্তিশালী যে বিরোধী এগুলো কথা বলে এখন আর কোনো লাভ নেই, ওনারা কিছু নিয়ে আসতে পারছেও না, আমরা মন জয় করেছি। একদম একদম ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককেই। আমাদের আলোচনা শেষ করতে হবে, এরপর খবর রয়েছে, এবং ধন্যবাদ জানাবো পার্থ বেচ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের এখানে আসার জন্য, রাজীব ধর বিজেপির মুখপাত্র হিসেবে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ, ফরহাদ আলী ছিলেন ভবানীপুর সর্বকেন্দ্রের এআইডিএফ প্রার্থী, আমাদের সঙ্গে অভিজিৎ পল এতক্ষণ ছিলেন শিলচর কংগ্রেসের প্রার্থী হিসেবে, আপনাকেও ধন্যবাদ, রহমত আলী ছিলেন সামগ্রী থেকে, ধন্যবাদ আপনাকে, এবং পম্পাদি শেষমেশ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো সাফ কথা এখানে শেষ করছি, এরপর চোখ রাখুন খবরে।